তারা সিং নিজের গ্রামে ঠেলাতে আলু পরোটা বিক্রি করত। আসুন আসুন আসুন, গরম গরম শুদ্ধ ডালদা ঘিয়ের পরোটা খান। মীরগঞ্জের আলু আছে আর কিশনগঞ্জের আদা, স্বাদ নিয়ে দেখুন তারার পরোটা। তারার ঠেলায় সব সময় লোকেদের ভিড় জমা হতো। তারা আর শ্বেতা আলু পরোটা বিক্রি করেই অনেক ভালো রোজগার করত। তাদের মেয়ে মিনা গ্রামের সবচেয়ে দামি স্কুলে পড়াশোনা করত। একদিন রাত্রিবেলা যখন তারার পরিবার ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে কেউ তাদের দরজায় ধাক্কা দেয়। রাত্রি 12টা বাজছে গো, এত রাত্রিবেলা কে হতে পারে? আমি গিয়ে দেখছি। তারা দরজা খুলে দেয়। তখন সে দেখতে পায় যে তার খুড়তুতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। কি হলো আকাশ, এত রাত্রে এখানে? কি ব্যাপার? তারা ভাই, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। তুমি কি 1500 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি শুধু 5 মিনিট দাঁড়াও, তোমার পয়সা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আরে পয়সা ফেরত দেবার কথা আমাকে বলতে হবে না, নিজের স্ত্রীকে গিয়ে আগে সুস্থ করে তোলো, যাও। তারার খুড়তুতো ভাই আকাশ তারাকে খুব হিংসে করত, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সবসময় তার কাছেই আসতো। ডাক্তারের চলে যাওয়ার পরই আকাশ নিজের রাগ নিজের স্ত্রী মাধুরীর ওপরে ফেলে দেয়। আজকে তোমার জন্য আমাকে আবার ওই অহংকারী তারার কাছে যেতে হলো। তুমি যদি অসুস্থ না হতে তাহলে আজকে আমাকে তারার সামনে হাত জড়ো করতে হতো না। তুমি তারা দাদার ব্যাপারে এরকম কেন ভাবো? উনি একটু অহংকারী নয়। আর আজকে আমি অসুস্থ হলাম তখন তুমি এত চিৎকার করছো যেন তুমি ওনার কাছে টাকা চাওই না। তারা দাদা জানি না কতবার তোমাকে টাকা পয়সা দিয়েছে, আর তুমি ওনার টাকা আজ পর্যন্ত ফেরত দাওনি। তা সত্ত্বেও উনি কিছুই বলেন না। তোমাকে নিজের দাদা আর বৌদের সম্মান করা উচিত। আরে ও মুখে কোনো কথা না বললেও নিজের বড়লোকি চাল দেখিয়ে তো আমাদেরকে ছোট করেই, তাই না? উনি বড়লোক নিশ্চয়ই, কিন্তু উনি বড়লোকের চাল একদম করেন না। এটা ভুল ধারণা। তুমি গরিব আর সেই জন্য তুমি ওনাকে দেখে ঈর্ষা করো। তুমি পরিশ্রম করে একটা জায়গায় কাজ কেন করো না? যদি ভগবান চান তাহলে তুমিও একদিন বড়লোক হবে। আকাশ যেখানে চাকরি করত ওখানে খুব রাগ করত। ও মন দিয়ে কখনো কাজ করত না। ও কোনো চাকরি 1 বছরের বেশি করতে পারত না। একদিন আকাশ উদাস হয়ে বাড়িতে ফেরে। তখন মাধুরী ওকে বলে, মনে হয় আজকে আবার তোমার চাকরি চলে গেছে। আমার কথা শোনো, তুমি তারা দাদার কাছে যাও। উনি তোমাকে নিজের আলু পরোটার ঠেলাতে নিশ্চয়ই কাজ দিয়ে দেবেন। তারা আমাকে কাজে কখনো রাখবে না। তুমি একবার ওনার কাছে যাও তো বাবা। আকাশ তারার কাছে চলে যায়। এসো এসো আকাশ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম। যদি খিদে পেয়ে থাকে তাহলে আলুর পরোটা খেয়ে নাও। তোমার বৌদি খুব ভালোবেসে রান্না করেছে। আমার কাজটা চলে গেছে, সেই জন্য আমি কাজ খুঁজছি। আচ্ছা, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? ঠেলা গাড়ির কাজ তো আমি আর শ্বেতা সামলে নি। যদি তুমিও আমাদের সাথে কাজ করতে চাও তাহলে একটা কাজ করি আমরা। আমি একটা রেস্টুরেন্ট খুলে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাহকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যদি রেস্টুরেন্ট হবে তাহলে গ্রাহকরা আরাম করে বসে পরোটা খেতে পারবে। সেই দিন আকাশ খুব রাগের চোটে বাড়িতে আসে। কি হলো, তুমি এত কেন রেগে আছো? কাজ পাওনি নাকি? আরে কাজ তো পেয়ে গেছি, কিন্তু আমার জন্য ওই তারা এখন আরো বড়লোক হয়ে যাবে। আমি যেই ওখানে গেলাম, দুজনে সিদ্ধান্ত নিলে ওরা একটা রেস্টুরেন্ট খুলবে। তাহলে এতে খারাপ কি? তুমিও তো টাকা পাবে না। তুমি আমাকে শেখাতে শোনাতো যে কি ভালো আর কি মন্দ। আকাশ তারার সাথে কাজ করতে শুরু করে। তারা আকাশকে রোজানা 500 টাকা দিত, কিন্তু আকাশের চোখ ছিল তারার রোজগারের ওপর। নিজে নোটের পর নোট কামিয়ে যাচ্ছে আর আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়ে দিচ্ছে। সব পরিশ্রম আমি করি আর আসল মাখন তো ওরা দুজন মিলে খায়। কিছু একটা করতেই হবে। তারার রেস্টুরেন্টে মঙ্গল সিং নামের একটা শুদ্ধ ভেজিটেরিয়ান গ্রাহক আসে। সে তারার পুরনো গ্রাহক ছিল। আরে এসো এসো মঙ্গল দাদা, এসো বসো। এক্ষুনি আমি আপনার জন্য পরোটা দিয়ে দিয়েছি। এই যে আকাশ, যাও মঙ্গল দাদার টেবিলে একটা প্লেট দিয়ে দাও। আকাশ চুরি করে মঙ্গল সিং এর পরোটায় ননভেজের কিছু টুকরো ফেলে দেয়। মঙ্গল যেইমাত্র পরোটা খেলো তখনও বুঝতে পেরে যায় যে পরোটায় ননভেজ আছে। মঙ্গল সিং খুব রেগে ওঠে। আলুর পরোটার মধ্যে ননভেজ কোত্থেকে চলে এলো? মঙ্গল সিং এর সাথে অমঙ্গল? আমি জানি না, আমি তো শুধু পরোটা গ্রাহকদের কাছে তুলে দিই।
পরোটা তৈরি করার কাজ তো তারা দাদা আর শ্বেতা বৌদি করে। কি রে তারা, তুই পরোটার মধ্যে ননভেজ মিশিয়ে আমাকে ঠকালি তাই না? তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়ে তোকে গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো এবার। মঙ্গল সিং গ্রামের ধনী লোক ছিল। সে গ্রামের প্রধানের কাছে কথা বলে তার আর পরিবারকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। আজকে আমার খুব মজা হচ্ছে। এবার আমি গ্রামে নিজের আলু পরোটা বিক্রি করব আর নিজে ধন রোজগার করব। আকাশ গ্রামে আলু পরোটার ঠেলা লাগানো শুরু করে দেয়। অন্যদিকে তারা, শ্বেতা আর তার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তারার পরিবার অনেক ক্লান্ত ছিল। শ্বেতা জোরে জোরে কাঁদতে শুরু করে। কেন না শ্বেতা, আজকে আমাদের কপালে দুঃখ লেখা রয়েছে, কালকে আবার সুখ ফিরে আসবে। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কিভাবে কোনো কাজকর্ম শুরু করব? আমরা তো নিজেদের বাড়িও বিক্রি করে ফেলেছি। আমাদের শুধু এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা কোনো গ্রামে পৌঁছচ্ছি। তারার পরিবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল তো শেষই হচ্ছে না গো, মনে হয় আমরা ভুল রাস্তায় আছি। হঠাৎ করে ওরা জলের আওয়াজ শুনতে পায়। তিনজনই জলের আওয়াজের পিছু করতে করতে একটা নদীর কিনারায় পৌঁছায়। তারা দেখতে পায় যে নদীতে অনেকগুলো আলু পরোটা রয়েছে। তারা নদীর জল খেলো আর পরোটা খেয়ে দেখলো। এ তো চমৎকার হয়ে গেল। নদীর জল ঠান্ডা আর পরোটা গরম। এখানে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না। মনে হয় এই নদীটা সবচেয়ে আগে আমরাই খুঁজেছি। আমাদের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সা নেই। যদি আমরা এই পরোটাগুলো বিক্রি করি তাহলে কত ভালো হবে। ঠিক বলেছ, এবার একটা গ্রাম আমাদের খুঁজতে হবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা বেসনপুর নামের একটা গ্রামে পৌঁছায়। শুরুতে তারা একটা ঝোপড়িতে থাকলো। তারা রোজ অন্ধকারে পরোটার নদীতে যেত আর অনেকগুলো পরোটা নিয়ে আসতো। তারপর সেগুলো গ্রামে বিক্রি করত। নদীর পরোটার বিশেষত্ব এটা ছিল যে সেটা কখনো খারাপ হতো না। আস্তে আস্তে তারার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করলো আর সে একটা বাড়ি বানিয়ে ফেললো। আর অন্যদিকে আকাশও এখন গরিব ছিল না। সে পরোটা বিক্রি করে করে মোটর সাইকেল কিনে ফেললো। আজকে গ্রামের একটা লোক আমাকে বলল যে তারা শ্বেতা বেসনপুর গ্রামে রয়েছে। কালকে ওদের সাথে দেখা করতে যাব আর ওই গরিবটাকে আমি আমার এই মোটরসাইকেলটা দেখিয়ে আসবো, বুঝলে? পরের দিন আকাশ বেসনপুর গ্রামে পৌঁছায়। সে একটা লোককে জিজ্ঞাসা করে, এই যে শোনো ভাই, এখানে তারার বাড়ি কোনটা? তারা আলু পরোটাওয়ালার ঘর হলো ওই সামনেই। আকাশ যখন দেখতে পেল যে তারা বড় বাড়িতে থাকছে তখন তার সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যায়। সে তারার বাড়িতে পৌঁছায়। আরে আকাশ, এত বছর পরে তুই দেখা করতে এসেছিস? কবে থেকে তোর অপেক্ষা করছি আমরা। তা বল, বাড়িতে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সবই ঠিক আছে। তারা দাদা, তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে কি করে? আরে তুই বাড়ির লোক, সেই জন্য তোকে আগে থেকে বলছি। আসলে আমরা একটা আলু পরোটার নদী পেয়েছি। সেই নদী থেকে আমি পরোটা গ্রামে নিয়ে আসি আর গ্রামে আমি 4টে রেস্টুরেন্ট খুলে বসে আছি। দিনে আমি পরোটা বিক্রি করি। আচ্ছা, তুমি কি আমাকে ওই নদীটা দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো আমার সাথে চলো। তারা আকাশকে পরোটার নদীতে নিয়ে যায়। এ তো সত্যি সত্যিই চমৎকার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো এই যে এই নদীর পরোটা যতদিনই থাকুক না কেন নষ্ট হয় না। তুমি যদি চাও তাহলে তুমিও এই নদী থেকে পরোটা নিয়ে গিয়ে নিজের গ্রামে বিক্রি করতে পারো। আকাশ নিজের বাড়িতে চলে আসে। কি হলো, তুমি এত রেগে আছো কেন? তারা দাদার সাথে দেখা হয়নি নাকি? এই তুমি চুপ করো তো, আমার মাথাটা খেও না। তারা আলু পরোটার জাদুর নদী পেয়ে গেছে। আমি এখানে এতদিন ধরে পরিশ্রম করলাম আর সামান্য কিছু পয়সা রোজগার করেছি, আর তারা ওখানে কোনো পরিশ্রম না করেই গাদা টাকা পয়সা লাভ করে নিল। তুমি বুঝতে পেরেছো? আর সেই জন্য আমার থেকেও বেশি বড় লোক হয়ে গিয়েছে। তারা দাদার সঙ্গে ঈর্ষা করার কোনো দরকার নেই। তুমিও সেই নদী থেকে পরোটা আনতে পারো। তারা দাদা কি তোমাকে ওখান থেকে পরোটা আনার জন্য বারণ করেছে? না, বারণ তো করেনি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তারার থেকেও বেশি বড় লোক হতে হবে। তারা 4টে রেস্টুরেন্ট খুলেছে, তাই আমি 10টা রেস্টুরেন্ট খুলবো। শুধু গ্রামেই নয়, আমি শহরেও খুলবো, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে পরোটা বিক্রি করব। হ্যাঁ। পরের দিন আকাশ তারার কাছে পৌঁছে বলে, এই যে তারা দাদা, আমি পরোটা নদী থেকে একটা বাঁধ তৈরি করব। বয়ে চলা নদী দিয়ে সমস্ত পরোটা বয়ে চলে যাচ্ছে, ওগুলোকে জড়ো করা খুব মুশকিল হচ্ছে। আমি একটা বাঁধ তৈরি করে জলটাকে থামিয়ে দেব আর অনেক পরোটা জড়ো করে নেব।
এরকম কিছু করার কোনো দরকার নেই। নদীর জল সহজভাবে বইতে থাকলে তবেই ভালো। বাঁধ তৈরি করার কোনো দরকার নেই। আর তুমি বাঁধ তৈরি করবে কি করে? আমি একাই বাঁধ তৈরি করে নেব। আকাশ তার আর একটাও কথা শুনল না, আর সে নদীতে একটা হেভি ড্যাম বানিয়ে দেয়। আকাশ পরোটা একত্রিত করলো। একদিন যখন আকাশ নদী থেকে পরোটা তুলছিল, তখন নদীর বাঁধ অনেক বেশি জল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায়, আর আকাশ নদীতে বয়ে যায়। তারপর তার কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায় না। তখনই তো বলে, মানুষকে একটুতেই সন্তুষ্ট থাকা উচিত, অনেক বেশি লোভ করলে পরিণাম খারাপ হয়। মুকুন্দের তাল গাছের বাগান ছিল। ও তাল গাছে উঠে তাল পাড়ত, আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালের চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল, মিনা। মিনা, কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তক্ষুনি মিনা, আরে বাহ, তাল! এই সবগুলো আমি খাবো। হ্যাঁ, তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা 2 দিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এর বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ, সাবধানেই চড়বো। আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো। হ্যাঁ আমার শোনাবো, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। ঠিক আছে। মুকুন্দ তাল গাছে উঠতে শুরু করলো, আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল, আর ও পা পিছলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো। সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে। গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে? এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে? আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন্দ চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুন্দকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজবো। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কি বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা।
এরকম কিছু। মিনা তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ঝট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন্দ মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বাহ, খুব সুস্বাদু খেতে। আজ অব্দি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে। তুমিও ঠিক হয়ে যাবে। পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল। গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ, আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেট অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ডও করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। 6 মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করলো। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। विनोद बलिया शहरामध्ये एका छोट्याशा गावामध्ये त्याच्या परिवारासोबत राहत होता। त्यामध्ये त्याची 4 मुलं आणि बायको उर्मिला होती। अभय सगळ्यात छोटा आणि भोला बाळा मुलगा होता। अहो, तुम्ही तर अभय बद्दल काही विचारच करत नाही आहात। असं नाहीये, मी पण त्याचबद्दल विचार करतोय। तीनही मुलं तर काही कामात लागले, पण मला याच्या भविष्याचा खूप विचार पडतो। हा तर मग काही करा ना, नाहीतर त्याची पत्रिका दाखवून लग्न लावून द्या, ज्यामुळे त्याचं भविष्य तरी बनेल। एक दिवस खूप रागामध्ये अभयचा मोठा भाऊ त्याला ओरडून शेतामध्ये घेऊन जातो। तिथं मजदुरी करवतो, ज्यामुळे त्याची तब्येत खूप जास्त खराब होते। बाबा, आम्ही त्यांची सेवा नाही करणार। माहित नाही कुठे कुठे फिरत असतात आणि आजारी पडतात। सुनबाई, हे तू काय बोलतीयस? अभय तर त्यांच्या भावाच्या बोलण्यामुळे शेतामध्येच काम करतो। तुम्ही लोक त्याची सेवा नाही करणार तर कोण करेल? आई, आम्हालाही माहिती की हा काय काम करतो, आणि एवढंच असेल तर तुम्ही पण सेवा करा ना। हो आई, आमच्याकडून तर हे सगळं होणारच नाही। विनोद घरातलं हे सगळं वातावरण पाहून अभयसाठी लवकरच एक मुलगी शोधतो। मग त्याला खूप लांबच्या गावामध्ये एक गुडिया नावाची एक मुलगी सापडते, जिच्या सोबत त्याचं लग्न ठरतं। बाबा, तुम्ही एवढं मला लांब का पाठवत आहात? माझ्या विना तुम्हाला कोण पाहिल?
बाळा, तू माझी चिंता नको करूस. मी तुझा एका चांगल्या आणि मोठ्या परिवारामध्ये लग्न जुळवून आलोय. मुलगा खूपच साधा आणि चांगला आहे. ठीक आहे, जशी तुमची इच्छा बाबा. काही दिवस झाल्यानंतर गुडियाचं लग्न अभय सोबत होतं. गुडिया खूप चांगल्या पद्धतीने सासऱ्यांना सांभाळते आणि काही वर्ष निघून जातात. नंतर घरातलं वातावरण पाहून एक दिवस, अहो तुम्ही दुसरं काहीतरी काम का नाही करत? तुमचे भाऊ तुमच्या सोबत खूप वाईट व्यवहार करतात. नाही गुडिया, हा माझ्या भावांचा प्रेम आहे. मी त्यांच्यापासून दूर राहून काम नाही करू शकत. मला शेतीशिवाय दुसरं कुठलंच काम येत नाही. अभयच्या एवढ्या बोलण्यावरती गुडिया शांत बसते आणि नंतर काही महिने निघून जातात आणि गावामध्ये पूर येतो आणि त्यामुळे त्यांची शेती होत नाही. आणि नंतर तिघही भाऊ दुसरं काम करण्यासाठी निघून जातात. बाबा, अभयला सांगा कोणतं तरी काम करा, नाहीतर असंच बसून आयुष्यभर आम्ही त्यांना नाही सांभाळू शकत. सोनबाई, तू काळजी नको करूस, त्यासाठी मी आहे. अरे दीदी, ह्यांना काय सांगतेस? हे तर दोघं स्वतःच दुसऱ्यांच्या भरोश्यावरती जगतात. हे काय बोलतील? हे सगळं ऐकून गुडियाला खूप जास्त वाईट वाटतं आणि ती आतमध्ये जाऊन खूप जास्त रडते. आणि दुसऱ्याच दिवशी ती तिच्या सासऱ्यांकडून एक वचन घेते. बाबा, मी ह्यांच्यासोबत माझ्या वडिलांकडे जाऊ इच्छिते. तिथे शेतामध्ये आम्ही दोघं जण मेहनत करून आम्ही आमचा निवारा करू. तुम्हा दोघांना जे ठीक वाटेल ते करा. दुसऱ्याच दिवशी अभयशी बोलून दोघं जण तिथं वडिलांकडे निघून जातात आणि अभय तिथे शेती करू लागतो. त्या शेताच्या मातीमध्ये बटाट्याची उपज खूप चांगली होते. या शेतामध्ये तर आलूचं उत्पादन खूप चांगलं होईल. हो, मग तुम्ही त्याचीच शेती करा. मीही तुमची मदत करेल. आता बाजारामध्ये बटाटे खूप जास्त महाग आहेत. अभय बटाट्याची शेती करतो. 2 महिन्यानंतर बटाट्याची शेती खूप जास्त चांगली होते. पण सगळ्या शहरामध्ये बटाट्याची शेती खूपच जास्त असते. त्यासाठी बाजारामध्ये बटाट्याचे भाव खूप जास्त कमी होतात. गुडिया, हे काय झालंय? वाटतंय आपल्या मेहनतीवर पाणी पसरलंय. जे पैसे आपण लावले होते, वाटते तर ते पण निघणार नाही. तुम्ही काळजी नका करू, आपण काहीतरी विचार करूयात. तिथे ठेवलेल्या बटाट्याच्या ढेर मधून एक बटाटा गुडियाच्या पायाजवळ जातो. गुडिया त्याला बघून थोडीशी हैराण होते आणि नंतर तिला अचानकपणे फ्राईज बनवण्याची आयडिया येते. गुडिया खूप सगळ्या बटाट्याची फ्राईज बनवते आणि तिच्या वडिलांना आणि अभयला खायला देते. ते दोघं खूप आनंदाने खातात आणि म्हणतात, खरंच फ्राईज तर खूप स्वादिष्ट आहेत. त्याच संध्याकाळी गुडिया बाजारामध्ये भाजी घ्यायला जाते. तिथे तिला गाड्यावरती बटाट्याचे फ्राईज विकताना दिसतात. जिथे चांगल्या घरातली मुलं आणि मुली लाजेने जात नव्हते. मला बटाटा फ्राईज बनवण्याचं एक छोटंसं रेस्टॉरंट ओपन करायचंय. गुडिया आणि अभय काही पैसे कर्ज घेऊन छोटासा रेस्टॉरंट ओपन करतात आणि गुडिया बटाट्याचे फ्राईज बनवायला सुरुवात करते. तिथे आता चांगल्या चांगल्या घरातली मुलं आणि मुली तिथे येऊ लागतात. तुमच्या हातचे फ्राईज खूपच चांगले आहेत. आम्हाला रस्त्यावरच्या गाड्यावरचे फ्राईज खायचे खूप भीती वाटत होती. हे सगळं ऐकून गुडियाला खूप चांगलं वाटतं. काही दिवसापर्यंत ती एकटीच फ्राईज बनवायची आणि सगळे फ्राईज विकले जायचे. नंतर फ्राईजची मागणी जास्त वाढल्यामुळे गुडियाला एकटीला काम करायला खूप जास्त परेशानी होऊ लागली. तेवढ्यात, अरे भाऊ, तुम्ही पण या बिचाऱ्यांची मदत करा. हो नक्की. रात्र होते आणि गुडिया तिच्या घरी जाऊन झोपते. गुडियाला तिच्या घरातल्या कामामुळे रेस्टॉरंटला जायला उशीर होतो. इथे दुकानावरती खूप सगळे बटाटे कट करून ठेवले होते. जेव्हा गुडिया दुकानावरती येते तर ते बघून ती हैराण होते. अरे, एवढे सगळे बटाटे कट करून ठेवलेत? असं वाटतंय ह्यांनीच केलं असेल, कारण ते जादुई फ्राईज होते. त्यासाठी ते लवकरात लवकर बनवून प्लेटमध्ये तयार होत होते आणि नंतर गुडिया लवकरच ते कस्टमर्सना सर्व करत होती. आणि असंच खूप दिवसापर्यंत चालत राहिलं आणि गुडियाचे जादुई फ्राईज शहरामध्ये खूप जास्त मशहूर होतात, ज्यामुळे पूर्ण शहरामध्ये जागे जागेवरती तिचे ब्रँच ओपन होतात. शहरामध्ये खूप ठिकाणी ब्रँच ओपन झाल्यामुळे गुडिया आणि अभय दोघं मिळून बिझनेस सांभाळतात आणि ते शहरातल्या लोकांनाही रोजगारावरती ठेवतात. आता अभयच्या भावांनाही त्यांच्या चुकीची जाणीव होते. ते अभयकडे माफी मागायला येतात. अभय त्यांनाही कामाला लावतो. कस्टमर्सना ज्यावेळी फ्राईजची कमी पडायची तर ते उडून कस्टमर्सच्या जवळ जायचे. कस्टमर्सना ही गोष्ट समजतही नसायची. गुडिया,
हे सगळं तुझ्यामुळे संभव झालंय. ही तर तुमची मेहनत आहे.